21শে অগস্টের যে মানুষগুলো মারা গেছেন তাদের এই মাত্র তারা মানে সুবিচার পাওয়ার জন্য সঠিক বিচারটা হওয়া দরকার তো, কারণ তারা তো সুবিচার পাবেন সেটা আমিও চাই, কারণ আমি তো এক ইনডাইরেক্টলি তো আমরা ভুক্তভোগী এটার। আমি আসলে নিজেই যে এটা বিশ্বাস করি কিনা পরিবারতান্ত্রিক রাজনীতির, না আমি তো করি না, এটা যোগ্যতার মাধ্যমে হতে হবে। দল যদি মনে করে আমি যোগ্য তারা আমাকে ডাকবে, তাহলে আমি অবশ্যই চিন্তা করে দেখবো। এই জেনারেশনটা বাংলাদেশে যেখানে এখন ইয়াং জেনারেশনটা অনেক এগিয়ে এসছে এবং বাংলাদেশে বেশিরভাগই আপনি জানেন যে আমাদের জনসংখ্যার মানে সবচেয়ে বড় অংশ এখন দে নো, তারা জানে কি হচ্ছে এবং তাদের চোখে মানে ফাঁকি দিয়ে এখন আপনারা ক্ষমতায় মানে যাওয়ার চেষ্টা করে থাকা, সেটা হবে না। 2007 সালে 1-11 সরকার গঠন করার পর বাংলাদেশের যে রাজনীতিবিদরা, বিশেষ করে জাতীয়তাবাদী তথা ইসলামিক শক্তি বিশ্বাসী রাজনীতিবিদরা যে চরম নির্যাতন গুম খুনের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরী এবং তার পরিবার। আমি এখন কথা বলবো হারিস চৌধুরীর সুযোগ্য কন্যা ব্যারিস্টার সামিরা তানজিনের সঙ্গে। আপনাকে ধন্যবাদ সারা বাংলা .netকে সাক্ষাৎকারের জন্য সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার বাবাকে জানাজা শেষে দাফন করে যখন ঢাকা আসলেন, ঢাকায় এসে আপনি তো ওই বাসায় উঠলেন, আপনার বাবা যে বাসায় ছিলেন ওইখানে কতদিন ছিলেন? ওখানে 3 মাস ছিলাম এবং ওখানে থাকা অবস্থাতে ওই মানে সাংবাদিকদের সাথে যোগাযোগ করা বলতে মতিউর রহমান চৌধুরীর সাথে শুধু আমি যোগাযোগ করি মুশফিকুল ফাজল আনসারীর মাধ্যমে, এবং ওনাকে সব কিছু বলা হয় এবং ওনারা সব কিছু তখনই ফাঁস করেন না আমার নিরাপত্তার খাতিরে, এবং এটা তখন মানে দলীয়ভাবেও জিনিসগুলো আস্তে আস্তে মানে প্রচার হওয়া শুরু হয় এবং আমার কাছে বিভিন্ন কল আসতে থাকে এবং আমি কাকে বিশ্বাস করবো না করবো জানি না। আমি তখন ভয়াবহ একটা রিস্কের মধ্যে ছিলাম, কারণ গোয়েন্দারা তখন আমাকে খোঁজা শুরু করে এবং আমার কাছে বিভিন্ন নাম্বার থেকে কল আসে। আমি তখন ব্রিটিশ হাইকমিশনের সাথে যোগাযোগ করি। তারপরে আমার মানে নিরাপত্তাটা আমার একটা টেনশনের ব্যাপার হয়। তখন সবাই মতুয়া আঙ্কেলও অপেক্ষা করেন যে আমি একটা নিরাপদ জায়গায় যাবার পরে উনি নিউজটা করবেন যাতে আমার উপর কোনো প্রেশার না আসে, এবং তারপরে উনি নিউজটা পাবলিশ করেন। তারপর আপনি ইয়াতে চলে যান ইউকে। তার কিছুদিন পর তার কিছুদিন পরে আমি যে পরিস্থিতিটা সামলে গুছিয়ে তারপরে আমি ইউকেতে চলে। ওই বাসা ছাড়ার পরে কি তোর ছেলে দেখে বাংলাদেশের অন্য কোনো বাসায় উঠছিল? আমি তখন কিছুদিন পলাতক থাকতে হয়, কারণ গোয়েন্দারা আমাকে খুঁজতে থাকে। তখন আমার কাছে বিভিন্ন কল আসে, আমাদের প্রত্যেকটা আত্মীয় স্বজনের তখন মোটামুটি বাসা ছেড়ে যাওয়া লাগে, এবং আমার চাচার বাসায়, আমার চাচা তখন আবার 1 মাসের মধ্যে মারা যান। তো তারপরে তো ওদের বাসায়ও তখন গোয়েন্দারা হানা দেয় বিভিন্নভাবে। আমার কাজিনকে নিয়ে যায়, আমার চাচাতো ভাই সিয়াম ওকে নিয়ে যায়, তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা হয়। তো এরকম মানে সবাই মোটামুটি পলাতক ছিলাম আমরা। তো তারপরে এক পর্যায়ে যখন আমি তখন লন্ডনে চলে যাই, তারপর আবার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকীতে আমি আবার আসি। তো আমি আসলে একেবারে তারপর থেকে আমি আর নিয়মিত আসা যাওয়া, কারণ আব্বুর নামে তখন আমি একটা ফাউন্ডেশন করার চিন্তা ভাবনা করি এলাকাতে। তখন আমি বন্যার্থীদের একটু মানে সাহায্য সহায়তার আয়োজন করি আব্বুর ফাউন্ডেশনে, আব্বুর নামে, যেটা আব্বু বেঁচে থাকতে করতেন। বাবা যে এই দীর্ঘদিন মানে আত্মগোপনে ছিলেন, তারপর উনি মারা গেছেন, আপনি আসলেন, তারপর ওনাকে গোপনে দাফন করা হয়েছে, এই সময়টা দলীয়ভাবে অর্থাৎ কেন্দ্রীয় বিএনপি আপনাদের পাশে কতটুকু ছিল বা তারা কতটুকু সহযোগিতা করছে অথবা করে নাই, বা সহযোগিতা করার কোনো সুযোগ ছিল? সুযোগটা ছিল না, তাদের আমাদেরকে সাথে সহযোগিতা করার সুযোগ ছিল না। প্রথমত সবাই কনফিউশনে তখন, কে কার কথা বিশ্বাস করবে, কারণ জিনিসটা রটার সাথে সাথে পত্রিকাগুলো মানে মিডিয়া এত অপপ্রচার শুরু করে, এত মিথ্যা খবর আসতে থাকে যেটা হতেই পারে না। উনি এখানে অনেক নেতারা, অনেক সঙ্গীরা, আব্বুর বন্ধুরাই অনেকে বিশ্বাস করতে পারেনি, কারণ আব্বু তো কারোর সাথে ওভাবে করে যদি যোগাযোগ থাকতো তাহলে আব্বুর মানে এই দেশে বসবাসটা সম্ভব হতো না। যে আপনার বাবা 16 বছর বাংলাদেশে ছিলেন পুলিশকে ফাঁকি দিয়ে, এটা কি গোয়েন্দা ব্যর্থতা না আপনার আব্বার দক্ষতা, কোনটা আপনি কিভাবে দেখেন? একদিক দিয়ে আমি দেখবো যেটা দুটাই মানে গোয়েন্দাদের ব্যর্থতা তো যখন ওনারা তো মামলা টামলা সবকিছু দেয়াই ছিল হচ্ছে একটা সুযোগের জন্য, এগুলো বানোয়াট ছিল। ওনাদের যখন পলিটিক্যাল হাইপ তৈরি করার দরকার, হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার দরকার, বা ওনাদের একটা, এগুলো তো সবই হচ্ছে মানে মোটিভ থেকে করা, তাই না? তো এই কারণে যখন যেটা দরকার হতো সেভাবে মামলা দিতেন, তখন সেভাবে হাইপ তৈরি করতেন, তখন সব গোয়েন্দারা হন্যে খুঁজছেন একটা ন্যারেটিভ তৈরি করার জন্য বিএনপির বিরুদ্ধে। আবার যখন নাই তখন সবাই চুপচাপ, কারণ গোয়েন্দারা জানে ওনারা এগুলো বানোয়াট মামলা দিয়েছেন। তো তখন আপনি যখন নিজে থেকে জানেন আপনি একটা ভুল মামলা দিয়েছেন, তখন আপনি বা কতটুকু গরজ করে খুঁজবেন এইটা। আবার যখন বলা হচ্ছে যে এখন একটা হাইপ তৈরি করো, হাইপ তৈরি হচ্ছে, মিডিয়াকে বলা হচ্ছে যখন একটা হাইপ তৈরি করো, তখন দলীয়করণ হয়েছিল মিডিয়ার, তারা একটা হাইপ তৈরি করতো। তো এরকম ছিল ব্যাপারটা। আর আব্বুর দক্ষতার কারণ হচ্ছে যে আব্বু প্রচন্ড মেধাবী একটা মেরিটোরিয়াস মানুষ ছিলেন, যারা তাকে চেনে তারা জানে তিনি একজন নীতি নির্ধারকদের মধ্যে
একজন ছিলেন বিএনপির, কারণ বিএনপির যে লাস্ট যে 4 দলীয় ঐক্যজোটের মাধ্যমে যে ইলেকশনটা হয় সেটাতে উনি সদস্য সচিব ছিলেন। পুরো নির্বাচন, সবচেয়ে সুন্দর নির্বাচনটা ওনাদের হাত দিয়ে হচ্ছে। আমার আব্বু সদস্য সচিব, তার হাতে দিয়ে নমিনেশন গেছে, পুরো ডিজাইনটা আব্বুর করা ছিল। তো এইভাবে করে তারপরে হচ্ছে যে বিএনপির যে নীতি নির্ধারণ হবে, যেগুলো হবে, প্রথমবার যখন ক্ষমতা আসেন আব্বু তখন বেগম জিয়ার বিশেষ সহকারী, তারপরে তার আগে বিশেষ দূত। তো উনি একদমই কাছে থেকে কাজ করতেন ম্যাডামের সাথে। তো ওনার এই ব্যাপারগুলো তো ওনার জানা ছিল, দক্ষতার সাথে, ওনার দক্ষতার সাথেও এটা একটা সম্পর্ক আছে। এবং গোয়েন্দাদের মানে ব্যর্থতা তো অবশ্যই। আরেকটা বিষয় যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপনার বাবাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আপনি এটাকে কিভাবে দেখছেন? এটা কি একটা মিথ্যা মামলা, অথবা আপনার বাবার কি কোনো ধরনের সম্পৃক্ততা ছিল বলে আপনি মনে করেন? সেটা তো প্রশ্নই ওঠে না। এই পুরো মামলাটাই মিথ্যা, এবং পুরো মামলাটাতেই এটাকে যে মানে আব্বুর দল, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে এটাকে যে খাড়া করা, এটা পুরোটাই মিথ্যা ছিল। এটা তো জানার কথা, কারণ এটার মধ্যে যে প্রথমে এটার এক ধরনের রিপোর্ট হয়, সেই রিপোর্টের মধ্যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম, আমার আব্বুর নাম, তারপর হচ্ছে বাবুর আঙ্কেলের নাম, এগুলো কিছুই ছিল না। এগুলোর নাম পরে আওয়ামী লীগ যখন আসে তখন এগুলোতে যুক্ত করা হয়। তারপরে মুফতি হান্নান, যার স্বীকারোক্তির নাম দেওয়া হয়, সে এই স্বীকারোক্তিটা তাকে টর্চার করে নেওয়া হওয়ার পরে আবার সেটাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। ওখানে আরেকটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট ছিল যেটা বিএনপি সরকার করে গেছে, সেই রিপোর্টটা কখনো পাবলিশ হতে দেওয়া হয়নি, বরং উল্টো দেখানো হয়েছে বিএনপি সরকার এটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল। আসল খবরটা কখনো বার হয়নি। এখন একটা নিরপেক্ষ সরকার আসার পর কোর্ট এটাকে নতুনভাবে ইনভেস্টিগেট করে প্রমাণ করে যে এখানে যে বিএনপির যে শীর্ষস্থানীয় লোকজন যে মানে এটাতে যে মানে নির্দোষ ছিলেন সেটা প্রমাণ হয়ে গেছে। অ্যাপিল হয়েছে, অ্যাপিলে ফেল করেছে। তারপরে এটা সবকিছু এখন প্রমাণিত, যেটা একটা বানোয়াট মামলা ছিল, এটা আমার বাবাকে হেনস্থা করার জন্য, এবং আমার বাবার সাথে তার দলের যে কেন্দ্রীয় মানুষ ছিলেন, এবং ইভেন বাবুর আঙ্কেল যে এত 15টা বছর টর্চারের শিকার হয়ে জেল থেকে এত কষ্ট করে, মানে এত মানবেতর জীবন, উনি জেলে, আমার বাবা পুরো বাংলাদেশ তার জন্য জেল। 15টা বছর সন্তানহীনভাবে এই যে এই মানুষগুলো যারা তখন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কন্ট্রোল করছেন এবং সেই দেশের আইন শৃঙ্খলা দেখতেন, তাদেরকে দিয়ে বিএনপিকে ধ্বংস করার যে চেষ্টা ওটার কারণেই তো 21শে অগস্টের যে মানুষগুলো মারা গেছেন, তাদের এই মাত্র তারা মানে সুবিচার পাওয়ার জন্য সঠিক বিচারটা হওয়া দরকার। তো কারণ তারা তো সুবিচার পাবেন সেটা আমিও চাই, কারণ আমি তো ইনডাইরেক্টলি তো আমরা ভুক্তভোগী এটার, কারণ আমাদেরকে মিথ্যা ফাঁসিয়ে দিয়ে পুরো মামলাটাকে ডাইভার্ট করা হয়েছে। তো এই ঘৃণ্য হামলার মৃত মানুষ যারা, আহত যারা, তাদের সুবিচার আমি দাবি করি। একটা বিষয় আমরা জানি, আপনার বাবা বিএনপির প্রতিষ্ঠা লগ্নে বিএনপির সাথে জিয়া রহমানের সাথে সম্পৃক্ত ছিলেন। উনি তারপরে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন, পরে সাধারণ সম্পাদক হয়েছেন, তারপরে খালেদা জিয়ার বিশেষ দূত ছিলেন, রাজনৈতিক সচিব ছিলেন, যুগ্ম মহাসচিব ছিলেন। তার মানে আমরা বলতে পারি উনি একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব। তো আপনি আপনার বাবাকে, উনি বাবা হিসেবে আপনাদের কাছে কতটা সফল, বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনি আমাকে আমার কার্যকলাপ আমার বাবার মৃত্যুর পর থেকে যা দেখে আসছেন, যে আমি ফ্যাসিস্ট হাসিনার আমলেও আমাকে আটকাতে পারিনি যে আমি এসে আমার বাবাকে দাফন করব, আমার বাবার নির্দেশনা আমি পালন করব। এবং আমি তখনই প্রচার করেছি যে আমার বাবা মারা গেছেন এবং বাংলাদেশের মাটিতে মারা গেছেন। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে এটা করেছি। আমাকে বারবার বলা হয়েছে যে তোমার সাহস কত বড়, তুমি এই কাজটা করেছো। তখন দলের মানুষই বিশ্বাস করছে না যে আব্বু হয়তো বা এখানে মারা গেছেন। মতিউর রহমান চৌধুরীকে এসে প্রশ্ন করা হচ্ছে যে এটা কি সত্যি। উনি বলেন যে উনি তো একজন প্রথিত সাংবাদিক, উনি বলেছেন যে আমার কাছে তথ্য আছে এবং এটা সঠিক এবং আমার কাছে প্রমাণ আছে। তো আমার বাবা সেরকম সন্তান রেখে গেছেন যে সন্তান তার বাবার জন্য জীবনের ঝুঁকি নিবে। আমার 4 বছরের সন্তানকে রেখে আমি দেশে এসে আমার বাবাকে দাফন করেছি, এবং আমি ওপেনলি বলেছি যে আমার বাবা মারা গেছেন এবং আমি তাকে সাভারে দাফন করেছি। তারপরে আমি প্রতি বছর এসে আমি আমার আব্বুর মৃত্যুবার্ষিকী পালন করেছি। শেখ হাসিনার আমলে আমি আমার আব্বুর 2টা মৃত্যুবার্ষিকী পালন করেছি, এবং দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে এসে আমি আদালতে শরণাপন্ন হয়ে আমার বাবার লাশ তুলে ডিএনএ টেস্ট করে আমি সেটা প্রমাণ করেছি। এবং সেই সময়ও আব্বুর মৃত্যুর সাথে সাথেই আমি প্রধানমন্ত্রী বরাবর, তখনকার প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বরাবর এবং তখনকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আমি চিঠি লিখি, ইমেল লিখি আমি তাদেরকে সত্যি কথা বলি এবং বলি যে আমার বাবা মারা গেছে, এবং তারা আমার বাবার মৃত্যুকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় এবং আমার বাবার মৃত্যুকে রেজিস্টার করতে দেয় না। তো আমি বিভিন্ন দিক থেকে বিভিন্ন চাপে ছিলাম, আমি রিস্কে ছিলাম। আমাদের পলাতক থাকতে হয় এবং আমাদের সেই আব্বু যেই মানে যেই সিক্রেসিটা মেনটেন করতে না, সিক্রেসিটা আমার মেনটেন করে চলতে হয়। আচ্ছা, আপনার বাবা সিলেট 5 আসন, কানাইঘাট এবং জকিগঞ্জ থেকে একাধিকবার নির্বাচন করছেন। আপনি আপনার বাবার একজন সুযোগ্য সন্তান, এবং আপনার বাবার এলাকাতে একটা জমিদারি ছিল, বা এলাকাতে অনেক দান খয়রাত করছে। এলাকার মানুষ আপনার বাবাকে অনেক পছন্দ করত বা এখনো করে। তো সেই বাবার ধারাবাহিকতা রক্ষার জন্য আপনি কি আগামী, আমরা খুব আমাদের
জাতীয় সংসদ নির্বাচন সামনে করা নাড়ছে, সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আপনি কি নির্বাচন করতে চাচ্ছেন কিনা দল থেকে? এক্ষেত্রে দলের সাথে আপনার কোনো কথাবার্তা হয়েছে কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে যে সিলেট 5 কানাইঘাট জকিগঞ্জ ওই স্থান, ওখানকার মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আব্বুকে মনোনয়ন দিয়ে যান প্রথম। সেটা হচ্ছে আমার জন্মের আগে আমার আব্বু নমিনেশন পান, ওটা ওনার আসন। এবং ওখানে তখন উনি অনেক ছোট, অনেক পিচ্ছি, এবং তখন উনি জাতীয়তাবাদী দলের একদম প্রথম সবচেয়ে ছোট ক্যান্ডিডেট ছিলেন ওই এলাকা থেকে। তারপরে হচ্ছে তখনও তার বিরুদ্ধে অনেক শক্তিশালী একজন ক্যান্ডিডেট ছিলেন। তারপর আব্বু একবারই ইলেকশন করেন, তো দুবার ইলেকশন করেন। তারপর থেকে প্রতিবারই এই আসনটা জাতীয়তাবাদী দল ওটা জোটের জন্য ছেড়ে দেয়। এবং আব্বু যতবারই নির্বাচন পরিচালনা, তারপর থেকে আব্বু ছিলেন অ্যাকচুয়ালি কেন্দ্রীয়ভাবে আব্বু নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন এবং তিনি পরিচালনা করতেন নির্বাচন, কারণ তিনি যেহেতু কেন্দ্রে ছিলেন। তো এবং শেষ 4 দলীয় ঐক্যজোটের যে আন্ডারে যে ইলেকশনটা হয় সেটাতে আব্বু সদস্য সচিব ছিলেন, ম্যাডামের পর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন, এবং তার হাত দিয়েই নমিনেশনগুলো যায়, এর আগেও যায় এবং পরেও মৌলানা ফরিদুদ্দিনকে নমিনেশন দেন, এবং তার আগেও দেন, মানে যে যখনই দেওয়া হয় তখন আব্বুর হাত দিয়েই হয়, এটা আব্বুই ডিসাইড করে দেন। তো সেভাবে করে মানে এলাকার, কারণ আর আব্বু যেটা করতেন, উনি এলাকাতে প্রচণ্ড উন্নয়ন করে গেছেন, প্রচুর উন্নয়ন। এলাকাতে একটা রাস্তা দেখবেন না যেটাতে আব্বু কাজ করেননি, এলাকাতে এমন কোনো ব্রিজ দেখবেন না যেটা আব্বু করেনি। ওখানে একটা মানে এত রিমোট, ওটা একদমই রিমোট, একদম বাংলাদেশের কর্নারের একদম অবহেলিত জনপদ ছিল। সেখানে স্কুল প্রতিষ্ঠা, এতগুলো স্কুল, মাদ্রাসা, মসজিদ, এমন কোনো মসজিদ নেই, আমি এক্সাজারেট করছি না, যেখানে আব্বুর অনুদান পৌঁছেনি। এমন কোনো স্কুল নেই যেখানে একটা ভবনে আব্বুর দান নেই। তো যার কারণে হচ্ছে কি এলাকার মানুষ এত, মানে বিএনপির আমলে জাতীয়তাবাদী সরকারের কারণে এলাকাতে যে উন্নতিটা হয়েছে সেটা কখনো বাংলাদেশের ইতিহাসে কানাইঘাট জকিগঞ্জে হয়নি, এবং যা হয়েছে সেটা আমার আব্বুর হাত ধরে হয়েছে। যখন মৌলানা ফরিদুদ্দিনও ছিলেন তখন তিনি সংসদ আসনে ছিলেন 4 দলীয় ঐক্যজোটের, ওটা আব্বুর সাথে তার একটা সমঝোতার মাধ্যমে আব্বুর হাত দিয়ে তার নমিনেশনটা যায়, এবং আব্বু তাকে বলতেন যে আপনি সংসদে উত্থাপন করেন, তারপর আব্বু প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জিনিসগুলো করিয়ে দিতেন, যার কারণে এত বড় একটা ব্রিজ, কানাইঘাট ব্রিজ, যেটা অনেক অনেক মানে যোগাযোগকে একেবারে অন্য লেভেলে নিয়ে যায় কানাইঘাটের এবং জকিগঞ্জের। তো সেই তারপর বোরহানুদ্দিন রাস্তা, বিরাট রাস্তা, তো এইগুলো আব্বুর করা। তো অটোমেটিকলি মানুষ অ্যাজুম করে নেয় যে বাংলা মানে, এবং বিদ্যুৎ, যেটা বিদ্যুৎ ছিল না, সবার শেষে বিদ্যুৎ যায় ওই এলাকাতে, সেটা এবং নদীর ওই পারে তার টাঙিয়ে বিদ্যুৎ দেয়া। তো এই কারণে এলাকার মানুষজন মনে করে যে আমি ওখানে আমার আব্বুর আসনটা ধরে রাখার জন্য আমার ওখানে থাকা উচিত। এখন আমি এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতি, আমি কি এটাতে জয়েন করেছি? আমি এখনো করিনি। আমি এখনো চিন্তা করছি যে আমি এটাতে জয়েন করবো কি না, আমি এটাতে পার্টিসিপেট করবো কিনা। কারণ রাজনীতি যেদিকে যাচ্ছে, 5ই আগস্টের সময় যে অ্যাসপিরেশন নিয়ে আমরা দেশটা স্বাধীন করেছিল এতগুলো ছোট ছোট বাচ্চা, সেই অ্যাসপিরেশনটা আমরা ধরে রাখতে পারছি কিনা সেটা তো আমাদের দেখতে হবে। এখন আমাদের মতো মানুষ যদি সত্যি কথা না বলে, তারা যদি এখন চিরচারিত ধারায় যদি গা ভাসিয়ে দেয়, তাহলে তো হয় না। ইভেন নির্বাচনী পদ্ধতি, যে এখনো যে এলাকাতে যে শোডাউন শুরু হয়েছে, নির্বাচনের আমেজ শুরু হয়েছে, সেখানেও আমি দেখছি যে নতুনত্ব তো নেই কিছু। মানে মানুষ টাকা পয়সা দিয়ে ছেলেদেরকে ধরে ধরে আনছে, কর্মী গঠনের দিকে কারো মনোযোগ নেই। কিছু টাকা দিলে এই নেতার পক্ষে এতগুলো ছেলে এসে হাজির হয়ে যাবে, নেতা দেখাবে মানে হাইকমান্ডকে যে আমার এত মানে এখানে জনপ্রিয়তা, আরেকজন নেতা ডাকবে, ওই ছেলেগুলোই যায় আরেকটু বেশি টাকা দিয়ে, তারপরে একটা শোডাউন হচ্ছে। এগুলো হচ্ছে, এবং দলাদলির মধ্যে এখন কাদা ছুড়াছুড়ির মধ্যে যে দেশে যে ফ্যাসিজমের যে সংস্কৃতি, ওটা মুছার জন্য যে আমাদের একটা সংস্কার, একটা সামাজিক সংস্কার সার্বজনীনভাবে ঐক্যমতের মাধ্যমে করার দরকার ছিল, সেগুলোর দিকে কোনো কাজই হয়নি। এখন এটা ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছে, কে কোন দল ক্ষমতাতে যাবে সেটা নিয়ে একটা হাইপ তৈরি হচ্ছে একটু পরপর। মানে দেখা যাচ্ছে যে রাজনীতিতে কেউ করছে না, এবং দল গঠন, কর্মীদেরকে গঠন, সেদিকে মনোযোগ নেই, বরং ওই নির্বাচনের হাইপের জন্য আবার টাকা ছড়াছড়ি হচ্ছে, গ্রুপিং হচ্ছে, দলের মধ্যে যে অর্গানাইজ কোঅর্ডিনেশন, সেটার অভাব দেখা দিচ্ছে। তো আমি তো এগুলো একজন শিক্ষিত মানুষ হিসেবে দেখতে পাই। এখন দেখে আমি এটার মধ্যে পার্টিসিপেট করতে চাই কিনা সেটা তো আমার বিবেচনা করতে হবে, কিংবা আমি কি সেই মানুষ হতে চাই কিনা যে বলবে যে এটা ঠিক হচ্ছে না, এগুলো ঠিক করা উচিত। সেটা আমি আই উড রাদার বি দ্যাট পারসন হু অ্যাকচুয়ালি স্পিকস আপ টু সে দ্যাট নো, দিস ইজ নট কারেক্ট। তো আমি এখন গিয়ে ওনাদের সাথে গিয়ে নমিনেশনের জন্য লড়াই করতে লেগে যাব, সেটা আসলে আমি এভাবে চিন্তা করছি না। তবে দল থেকে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখা হয়, ওনারা আমার আব্বুর অনেক কাছের মানুষ, ওনাদের সামনে আমি বড় হয়েছি, ওনারা আমাদের খোঁজ খবর নেন। কিন্তু আমি এখানে যদি আরেকটা প্রশ্ন করি, যে গত 16 বছর যে কয়েকটা পরিবার শুধু বিএনপি জাতীয়তাবাদের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে হারিস চৌধুরীর পরিবারটা অন্যতম। এবং ওনার যৌবনকাল, পুরা কাল থেকে ধরে বৃদ্ধকাল পর্যন্ত পুরাটাই জাতীয়তাবাদী দলের জন্য উনি বিলীন করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি আশা করতে পারেন না দল আপনাকে মূল্যায়ন করবে আপনার বাবার এই ডেডিকেশনের কারণে, এত ডেডিকেশনের কারণে,
যে আপনাকে কেন নমিনেশনের জন্য ফাইট দিতে হবে, কারণ ওই এখানে তো আপনার বাবার জন্য একটা সঠিক সুন্দর একটা প্রতিযোগিতা থাকা, এটা তো নিয়মই, এটা তো আমাদের কনস্টিটিউশনেই আছে, প্রত্যেকেই নমিনেশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবে। কিন্তু ওই যে আমি আসলে নিজেই যে এটা বিশ্বাস করি কিনা পরিবারতান্ত্রিক রাজনীতি, না আমি তো করি না, এটা যোগ্যতার মাধ্যমে হতে হবে। দল যদি মনে করে আমি যোগ্য, তারা আমাকে ডাকবে, তাহলে আমি অবশ্যই চিন্তা করে দেখবো। আর ব্যাপারটা হচ্ছে যে যেমন আপনি দেখেন আমার এলাকাতেও বা বিভিন্ন এলাকাতে যে মারা গেছেন তার সন্তান এসে অটোমেটিকলি অ্যাজিউম করে নিচ্ছে এটা তার জায়গা, কিন্তু আমার বাবার জায়গাটা ধরে রাখার জন্য আমরা তো 15 বছর ছিলাম না, কারণ আমরা দলের স্বার্থে, আব্বুর রাজনীতির স্বার্থে, আব্বুর নিরাপত্তার স্বার্থে আমরা সরেছিলাম। তো তখন সেই কারণে আব্বুর এলাকাটাতে যে আমরা যে ওই রাজনৈতিক কর্মকাণ্ড করব, সেটা তো করার কথা চিন্তা করিনি, বরং আব্বু শিখে গেছেন বাবা আমার প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখো, আমার এলাকার উন্নয়নটা যেন থাকে, এলাকাটা যেন, যেহেতু আব্বুদের সব কিছু দেয়, আব্বু তার পৈতৃক সম্পত্তি সব কিছু ট্রাস্টের মাধ্যমে গরিবদের দিয়ে যেতে বলেছেন, সেগুলো এক্সিকিউট করতে হবে তো আমার, তো সেই কাজটা আমার কাছে প্রধান। আমার আব্বুর নামে আমি হারিস চৌধুরী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি, সেটার আন্ডারে আব্বুর সব প্রতিষ্ঠানগুলো এনে আমি গোছানোর চেষ্টা করছি। তো এলাকার মানুষের পাশে আমি থাকবো, কাজ আমি করে যাব, সেটা রাজনৈতিক ভাবে হোক বা অরাজনৈতিক ভাবে হোক, সামাজিক ভাবে হোক, সেটা আমি করবো, কারণ আমি নিজে একজন আইনজ্ঞ এবং আমি নিজে মানবাধিকার আইনের প্র্যাকটিস করেছি, সেগুলোর জন্য আমার থাকতেই হবে। এটা আমার বাবাও ছিলেন, আমার দাদা এমএলএ ইলেকশন করেছেন, তার বাবা করেছেন, তো রাজনৈতিকভাবে আমাদের সম্পৃক্ততা থাকবেই। সেটা আমরা এখন ইলেকশন করতে হবে কি না করতে হবে, সেটা আমি যখন সময় আসবে আমি বিবেচনা করে দেখব। একই প্রশ্ন সরাসরি করি, যেমন পরিবার রাজনীতি বাংলাদেশে ছিল, আছে, থাকবে, তো একজন বাবার উত্তরসূরি হিসেবে সন্তান যদি যোগ্য হয়, তাহলে তো এটা আমরা পরিবার হিসেবে, সেই ক্ষেত্রে আপনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাস করছেন, তা সেই ক্ষেত্রে যোগ্যতা দেশবাসী বা আপনার এলাকাবাসী অবশ্যই মনে করে আপনি একজন যোগ্য পিতার সন্তান, তো সেই ক্ষেত্রে আপনি চাবেন কিনা, দলের কাছে আপনি নমিনেশন চাইবেন কিনা? যদি একদম আমাকে যদি নমিনেশন চাইতে বলা হয় আমি যাবো। আপনি চাইবেন কিনা? আপনাকে নিজ থেকে চাবো কিনা আমি এখন আসলে ডিসাইড করিনি, কারণ আমি এই মুহূর্তে যে কালচারটা চলছে আমি সেটাতে আসলে খুশি না। এই মডেলটাতে রাজনীতি চলছে, এখনই টাকা ছড়াছড়ি, এখনই এলাকাতে গেলে কিছু জায়গায় ব্যানার আর বিলবোর্ড, আমি এগুলোর পক্ষপাতী না, আমি দুঃখিত। কারণ আমি চাই যে একটা সংস্কার যেহেতু আসার কথা, আর এতগুলো বাচ্চা জীবন দিয়েছে, আর 15 বছর ধরে জাতীয়তাবাদী দলের যে ত্যাগ এবং যে কর্মীদের যে ত্যাগ, সেই ত্যাগটাকে নষ্ট হয়ে যাক সেটা আমরা হতে দিতে পারি না। সেটার জন্য আমি কাজ করতে রাজি আছি, কিন্তু কারণ হচ্ছে যে এটা আমার বাবার ত্যাগ, কারণ এটা আমার বাবার ত্যাগ, আমার বাবার রক্ত দেয়া হয়েছে, 15টা বছর বাবা বঞ্চিত থাকা, সেটা আমরা ত্যাগ স্বীকার করেছি পারিবারিকভাবে, তো সেটা আমি বৃথা যেতে দিব না। সেটার জন্য চিরতারিত ধারায় এই বর্তমান মডেলে রাজনীতি করে নির্বাচনের জন্য মানে এই সময় আমি বিশ্বাস করি না, এটা পরিবর্তন আসা দরকার, সেটা সংস্কারের জন্য আমি কাজ করবো। আপনি কোন ধরনের পরিবর্তন চান, এবং এই 5ই আগস্টের পরবর্তী সময়ে রাজনীতিতে আপনি কি ধরনের পরিবর্তন আশা করেছিলেন অথচ হয় নাই? না, অবশ্যই এখন পর্যন্ত তো বিচারই হয়নি, আওয়ামী লীগের তো বিচার হয়নি। আওয়ামী লীগ তো এখন দেখি মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে, এটা কেন? এটা হচ্ছে আমরা ঐক্যমতের মাধ্যমে যে সার্বজনীনভাবে যেইভাবে সবাই মাঠে নেমেছিল সেটা ধরে রাখতে পারিনি। এখন ওই নির্বাচনের হাওয়া আসার কারণে আবার একে অপরের উপর কাদা ছুড়াছুড়ি শুরু হয়ে গেছে, দলের মধ্যে নিজেদের মধ্যে আবার ওই যে ইলেকশন করবে বলে বা ধরে নিচ্ছে যে নিশ্চিতভাবে জাতীয়তাবাদী দলের যে এখন একটা পপুলারিটি আছে সেটাকে পুঁজি করে কিছু মানুষ যারা যেটা ওই যে রাজনৈতিক ব্যবসা করতে নেমে গেছে, সেটা 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 সঠিকভাবে যে মানে সংগঠিত করতে হবে দলটাকে, সেদিকে মনোযোগ না দিয়ে সবাই এখন নির্বাচনমুখী হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে নির্বাচনমুখিতা মানেই তো হচ্ছে সংগঠন, সেটা হচ্ছে মানুষের কাছে যাওয়া, আস্থা অর্জন, সেই আস্থা অর্জনের জায়গাতে আমরা পিছিয়ে আছি। তো আমার মনে হয় যে আমাদের দুর্বলতাটা হচ্ছে আমরা আস্থা অর্জনের জায়গায় পিছিয়ে আছি, সবগুলো রাজনৈতিক দল, সেজন্য আমরা সাফিসিয়েন্টলি কাজ করছি না এবং মানুষের কাছে আমরা যাচ্ছি না, এবং মানুষের যে চাওয়া সেটার দিকে আমরা নজর না দিয়ে আমরা ওই চিরচারিত ধারায় আমরা এখন ফোকাস যে আমরা আমার দলের নেতাকে দেখাবো আমার এলাকাতে জনপ্রিয়তা, বাট আসলে কি আমার এলাকাতে জনপ্রিয়তা? আসলে আমার যেটা হচ্ছে মানে চোখে ধুলা ছোড়ার রাজনীতি যে এখন আর নাই। এই জেনারেশনটা বাংলাদেশে যেখানে এখন ইয়াং জেনারেশনটা অনেক এগিয়ে এসছে, এবং বাংলাদেশে বেশিরভাগই আপনি জানেন যে আমাদের জনসংখ্যার মানে সবচেয়ে বড় অংশ এখন দে নো, তারা জানে কি হচ্ছে, এবং তাদের চোখে মানে ফাঁকি দিয়ে এখন আপনারা ক্ষমতায় মানে যাওয়ার চেষ্টা করে থাকা, সেটা হবে না। আমাদের ওই প্রতি মানুষের দৈনন্দিন চাহিদাগুলোর দিকে ফোকাস করতে হবে এবং আমাদের আস্থা অর্জনের রাজনীতিতে ফিরে আসতে হবে, এবং আমাদের ওই যে জুলাই সনদ বাস্তবায়ন হোক আর যেভাবে ওটা আমাদের করতে হবে, এটা চাওয়া, এটা হচ্ছে। আর আমরা চাই যেন সঠিকভাবে আওয়ামী লীগের বিচার হয়, এবং আমরা এটা চাই যেন একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের আদলে আমরা অ্যাডাপ্ট করে এমন একটা সিস্টেমের মাধ্যমে আমরা বাংলাদেশে ফ্যাসিজমের বিচারটা করি, যাতে এই ধরনের ভয়ঙ্কর একটা ফ্যাসিস্ট মানে সরকার যেন আর বাংলাদেশের মধ্যে এভাবে করে আঁকড়ে ধরে এরকম একটা কালো অধ্যায় যেন আর না আসে। আপনার কাছে শেষ প্রশ্ন, আপনার বাবার এলাকা সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনের জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আপনাদের পাশে আয়েশ চৌধুরীকে সবসময় পাবেন, আমার মাধ্যমে, আমার ভাইয়ের মাধ্যমে, আমাদের আমরা, কারণ আপনারা, আমি জানি যে এলাকার মানুষ তারা আমার আব্বুকে অনেক মিস করে। আব্বু ওখানে একটা প্রডিজি, আব্বু ওখানে একটা মানে ভালোবাসার নাম, সেই ভালোবাসাটা আমি কোনোদিন ক্ষুণ্ণ হতে দিব না। এবং সেই স্থানটা আব্বু যেভাবে তাদের পাশে ছিলেন, 15 বছর পাশে ছিলেন, আড়ালে থেকে পাশে ছিলেন, রাজনীতিতে ইলেকশনে মানে পার্টিসিপেট না করে পাশে ছিলেন, সেভাবেও থাকতে হলে থাকবো, অ্যাক্টিভ হয়ে থাকতে হলেও থাকবো। আব্বু থাকবে, আব্বুর নাম আমি বাঁচিয়ে রাখার জন্য সেই শিক্ষাটা আব্বু দিয়ে গেছেন, যেটা করা দরকার আমরা করবো। জি আপা, আমরা আপনার আলোচনার মাধ্যমে জানতে পারলাম আপনি হারিস চৌধুরী ফাউন্ডেশন নিয়ে ব্যাপক কাজ করছেন, এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনি সিলেট পাস, কানাইঘাট এবং জকিগঞ্জের এলাকার জনগণের উন্নয়নের পাশে থাকবেন। এই ধরনের একটা যখন কর্মসূচি নিয়ে আপনি কাজ করতেছেন, সেই চরম ব্যস্ত সময়ের মধ্যেও সারাবাংলা.নেটকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আপনার বাবার নামে যে ফাউন্ডেশনটা নিয়ে কাজ করছেন, এটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনাকে অত্যন্ত ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন এবং ফাউন্ডেশনটা যেন সাকসেসফুল হয় এবং বাবার স্মৃতিটা যেন আমরা এভাবে ধরে রাখতে পারি, এটাই এখন এই মুহূর্তে আমার প্রধান কাজ।